আমরা এবার আরও কিছু স্পেশাল ক্যাটাগরি ম্যাট্রিক্স দেখব। তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সটার চেহারাটা আসলে কেমন যদি একটু লক্ষ্য করে দেখো, এই ম্যাট্রিক্সটার একটা কর্ণ আছে, তাই না? মুখ্য কর্ণ, যেটা হচ্ছে ABC উপাদানযুক্ত, এবং এই মুখ্য কর্ণের দুই পাশে কিন্তু একই রকম উপাদান আছে। দ্যাট মিন্স দুই পাশে H আছে, দুই পাশে আবার G আছে, দুই পাশে আবার F আছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে হচ্ছে কি? প্রতিসম হচ্ছে একই রকম দেখতে থাকবে দুই সাইডে। তার মানে তুমি যদি এই কর্ণটাকে একটা আয়না মনে করো, তাহলে তুমি দেখবে আয়নার দুই পাশে কিন্তু সেম ধরনের জিনিস দেখা যাচ্ছে। তার মানে এই পার্টগুলো হচ্ছে আমাদের বাস্তব ছবি, আর এই পার্টগুলো হচ্ছে আমাদের আয়নার ভেতরে দেখানোর মতো ছবি বা প্রতিবিম্ব। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমরা মোটামুটি এভাবে চিহ্নিত করতে পারি। বাট এক্স্যাক্টলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হয়ে থাকে এবং আমি যদি ওই ম্যাট্রিক্সটাকে উল্টে দিই, দ্যাট মিন্স ওই ম্যাট্রিক্সের রোকে যদি কলাম বানাই, কলামকে যদি রো বানাই, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তবে যদি ম্যাট্রিক্সটা সেম থাকে বা সেম দেখায়, তাহলে আমি বলতে পারি তারা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তারা বলতে হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের মতো দেখতে দেখায়, তবে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো এখন আমি যদি ট্রান্সপোজ বের করতে চাই আমাদের এই ম্যাট্রিক্সটার জন্য, তাহলে দেখো কি হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে কি, রোকে কলাম করা এবং কলামকে রো বানানো। তাহলে দেখি আমরা এই ম্যাট্রিক্সের রোকে কলাম বানিয়ে দেখি এবং কলামকে রো বানিয়ে দেখি যে সেম একই ম্যাট্রিক্সটা আসে কিনা। তাহলে কিভাবে বানাবো? আমরা প্রথমে দেখতে পাচ্ছি রো আছে AHG, আমরা এটাকে প্রথম কলামে কনভার্ট করব। দ্যাট মিন্স AHG এরা বসবে AHG এভাবে। দ্যাট মিন্স রোটাকে আমি কলামে কনভার্ট করেছি। দ্বিতীয় যে রোটা আছে HBF, এটাকে আমরা দ্বিতীয় কলামে কনভার্ট করব। দ্যাট মিন্স H, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে F। তৃতীয় যে রোটা আছে GFC, এটাকে আমরা তৃতীয় কলামে কনভার্ট করব, GFC। খেয়াল করে দেখো তো আমাদের ম্যাট্রিক্সটা কি সেম আছে কিনা? অবশ্যই সেম আছে, কেননা দেখতে পাচ্ছ তোমার কর্ণ বরাবর ABC কিন্তু আগের মতোই আছে, এবং ABC এর চারপাশে থাকা HG এবং F তারা কিন্তু সেম অবস্থানে আছে। তাই আমি বলতে পারি এটা যদি A ম্যাট্রিক্স হয় আর এটা যদি তার ট্রান্সপোজ হয়, তাহলে ট্রান্সপোজ এবং A ম্যাট্রিক্স দুটোই কি সমান। তবে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এই যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এটাতে একটা শর্ত পেলাম, তাই না? এটা হচ্ছে একটা ফার্স্ট শর্ত। আমরা আরেকভাবে এটাকে কিন্তু চিহ্নিত করতে পারি। কিভাবে? আমরা জানি যে কোনো একটা 2x2 ম্যাট্রিক্স, নট 2x2, আমি এখানে বিপরীত প্রতিসমটা একটু পরে দেখাচ্ছি। আমরা একটা 3x3 ম্যাট্রিক্সটা দেখাই। আমরা যখন কোনো একটা 3x3 ম্যাট্রিক্স লিখি, তখন খেয়াল করে দেখো কিভাবে লিখি। এটা থাকে A(1)(1), এটা থাকে A(1)(2), A(1)(3), এভাবে থাকে। এটা থাকে হচ্ছে A(2)(1), A(2)(2), A(2)(3). তার মানে একটা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা এভাবে চিহ্নিত করতে পারি, A(3)(1), A(3)(2), A(3)(3). তার মানে এখানে এর প্রথমটা হচ্ছে রো সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কি কলাম সংখ্যা। দ্যাট মিন্স I আর J হচ্ছে এখানে রো আর কলাম সংখ্যা। এখন একটা বিপরীত, নট বিপরীত, একটা নর্মাল প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের এই H জিনিসটা যেটা ছিল, এই H কিন্তু এখানকার H এর সাথে একই রকম মান সম্পর্ক, মানে মানের সম্পর্ক আর কি। তাহলে আমি বলতে পারি না A(1)(2) এর মান যা, A(1)(1) এর মান কি তা? অবশ্যই বলতে পারি। তাহলে A(1)(2) মানে যা, A(1) এর মানটা কিন্তু তা। আমি পজিশনের কথা বলছি না, আমি শুধুমাত্র ম্যাগনিটিউড বা মানের কথা বলছি। আবার G যেটা ছিল, এটা ছিল A(1)(3). আবার এখানে যে Gটা ছিল, এটা কিন্তু A(3)(1). তার মানে আমি বলতে পারি A(1)(3) এর মান যা, A(3)(1) এর মান কিন্তু তা। এবং মানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা মানকে সিম্পলি মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে এই অবস্থানের মধ্যে যে মানগুলো আছে, সে মানগুলো কি একই রকম। আবার ফাইনালি আরেকটা জিনিস বলতে পারি, এই যে এখানে F এর যে অবস্থানটা ছিল, সেটা ছিল A(2)(3), এবং এখানে যে Fটা ছিল সেটা হচ্ছে A(3)(2). তাহলে A(2)(3) এর মান এবং A(3)(2) এর মান একই রকম। তো মান মানে হচ্ছে কি মডুলাস। এখন তোমরা চাইলে এখানে মডুলাস দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা বেসিক্যালি ভেক্টরের মান প্রকাশ করার জন্য মডুলাস দিয়ে থাকি। তো যেহেতু এখানে A(i)j দ্বারা এক একটা উপাদানের মানকে বোঝায়, তো আমার মতে এখানে মডুলাসটা না দেওয়াই ভালো। আমি কিছু বইতে দেখেছি যে মডুলাস দেওয়া আছে, এই জন্য আমি এখানে এটা ইউজ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে একটা জিনিস লক্ষণীয় না, যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি
এ অফ আই জে এর মান যা এ অফ জি আই এটার মানে কিন্তু তা, তার মানে এ অফ আই জে মানে যা এ অফ জি আই মানে তা। এবং এই যে এটা পেলাম এটা কিন্তু আমাদের আরেকটা কন্ডিশন নির্দেশ করে প্রতিসম ম্যাট্রিক্সের জন্য। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সে আমরা এখানে টোটাল 2টা কন্ডিশন পেলাম। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখো আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের কথা যদি বলি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে তাদের কিন্তু কর্ণ বরাবর উপাদানগুলো থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ কর্ণ বরাবর আমাদের এ বি সি এই 3টে জিনিস আছে। আর কর্ণ বরাবর যখন উপাদান থাকবে তখন সেই উপাদানগুলোর যোগফলকে আমরা কি বলি, ট্রেস বলি। তাহলে অবশ্যই এটা যদি কোনো ম্যাট্রিক্স এ হয়ে থাকে তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস থাকবে, অর্থাৎ ট্রেসের একটা মান আমরা পাবো। ট্রেসের মধ্যে কিভাবে পাবো মান, সিম্পলি আমরা কর্ণগুলোর মান যোগ করে দেব। এ বি সি যদি যোগ করে দিই এটাই হচ্ছে আমাদের মান। দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি হচ্ছে কি কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর 3টে এলিমেন্টের যোগফল, এবং ওটাকে কিন্তু ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে আমরা এটাও কিন্তু পেলাম যে কোনো একটা প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেসের অবশ্যই মান থাকবে, কেননা কর্ণ বরাবর তাদের এলিমেন্টগুলো কিন্তু 0 হচ্ছে না। তারপর আরেকটা বিষয় তোমাদেরকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের নাম শুনেছ, যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, তাই না? আমি যদি একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স আঁকি, দ্যাট মিনস ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর কি থাকবে, 1 থাকবে। তবে তার চেহারাটা হবে অনেকটা এরকম 1 0 0, তারপর এখানে হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 0 0 1। খেয়াল করে দেখো তো আমাদের এখানে কর্ণ বরাবর যদি একটা আয়না দিয়ে রাখি আমি, তাহলে দুই পাশের মান কিন্তু সেম দেখাচ্ছে। দ্যাট মিনস এ জিরোর সাথে এ জিরোটা মিলে, আবার এই জিরোর সাথে এই জিরোটা মিলে, আবার এই নিচের জিরোর সাথে উপরে জিরোটা মিলে। তাহলে আমি বলতে পারি না আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাও আসলে ওয়ান কাইন্ড অফ সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সবসময় মনে রাখবে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু প্রতিসম কথাটা কাজ করে। তাহলে আমরা এই কয়েকটা বিষয় দেখলাম প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর বিপরীত ম্যাট্রিক্সটা দেখব। অনেকটা বিপরীত বলা যায় না, সেটাকে বলা হচ্ছে বিপরীত প্রতিসম। তো কেন বিপরীত বলা যায় না, কারণ প্রতিসম জিনিসটা কিন্তু থাকছে, তারপরে এটার নাম হয়েছে বিপরীত প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এই স্কিউ নামটা কিন্তু বাংলাতেও তোমাদেরকে দিতে পারে। তো বাংলাতে এটাকে এইভাবে লেখা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা দেখতে হলে বা জানতে হলে এটা সম্পর্কে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। খেয়াল করো আমাদের এখানে একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স দেওয়া, এবং এই ম্যাট্রিক্সের একটা ভালো বৈশিষ্ট্যটা হচ্ছে কি এর কর্ণ বরাবর কিন্তু প্রত্যেকটা মান 0। তাহলে কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা উপাদানের মান অবশ্যই 0 থাকবে আমাদের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের জন্য। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু বলাই যায়, আমি যদি কখনো এই বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস বের করি, তুমি ধরে নাও এই বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে বি, আমরা এ আর ধরলাম না, তাহলে এই বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের কিন্তু কখনোই কোনো ট্রেস থাকবে না, বা ট্রেসের যোগ মানে কর্ণের উপাদানগুলোর যোগফল 0 হবে। কেন? কারণ প্রত্যেকটা উপাদান কি 0, এটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণের মানগুলো 0 হবে। কিন্তু এটা দিয়ে আমরা কোনো বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সকে বলতে পারি না বা জাজ করতে পারি না। বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে ধরো বি একটা ম্যাট্রিক্স তোমার কাছে আছে, তুমি প্রথমে করলা কি বি ম্যাট্রিক্সের ট্রেসটা বের করলাম। ট্রেস মানে হচ্ছে কি নট ট্রেস, এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে হচ্ছে রোকে কলামে কনভার্ট করেছো, কলামকে রোতে কনভার্ট করেছো। তারপর করলা কি টোটালটার সাথে একটা -1 গুণ করে দিলা, তার মানে একটা স্কেলার গুণ করলা তুমি। তখন তুমি দেখবা কি তোমার বি ম্যাট্রিক্সটা আবার তোমার কাছে ফেরত এসেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি বুঝে নিবা তোমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। যেমন আমরা এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এটা কি একটু টেস্ট করি যে এটা আদৌ বিপরীত প্রতিসম কিনা। প্রথম কাজ হচ্ছে কি আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব। দ্যাট মিনস রোকে কলামে কনভার্ট করব, কলামকে রোতে কনভার্ট করব। তাহলে প্রথম রোতে আমাদের আছে কি 0 H G, এটাকে আমরা কলামে বসাবো 0 H G প্রথম কলামে। দ্বিতীয় রোতে আছে হচ্ছে -H 0 F, তাহলে এটাকে দ্বিতীয় কলামে বসাবো -H 0 F। তৃতীয় রোতে আছে -G -F 0, তাই আমরা তৃতীয় কলামে বসাবো এটাকে -G -F, তারপর হচ্ছে 0। তাহলে দেখো তো খুব সুন্দরভাবে আমাদের এখন ট্রেস বের হয়ে গেছে, নট ট্রেস, এটা হচ্ছে ট্রান্সপোজ, এটা বের হয়েছে। আমরা এবার দেখবো কি এই ট্রান্সপোজের আগে একটা মাইনাস লাগিয়ে দিব, দ্যাট মিনস -1 ধারা গুণ করব। আর তোমরা জানো মাইনাস ধারা গুণ করা মানে হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আগে মাইনাস চলে আসবে।
তাই যদি আসে তাহলে এই জায়গাটাতে মাইনাস আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জি এর আগে মাইনাস আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও সেম এফ এর আগে মাইনাস আসলে প্লাস হয়ে যাবে, জিরোর আগে মাইনাস আসবে, এফ এর আগে মাইনাস আসবে, এই জিরোর আগেও কি মাইনাস আসবে। দেখো তো জিরোর আগে মাইনাস আসা না আসা কি সেম জিনিস, তার মানে আমরা এগুলোকে কেটে দিতে পারি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি প্লাসগুলো তো রাখি না, তাই না? প্লাসগুলো যদি সরিয়ে ফেলি তাহলে দেখব আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা একদম বি ম্যাট্রিক্সের মতোই চেহারা। খেয়াল করে দেখো আমাদের বি ম্যাট্রিক্সটা যা ছিল তাই কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তার মানে এই বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর টোটালটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা সেই বি ম্যাট্রিক্সটাকে আবার ফেরত পাচ্ছি। তাই বি ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমরা দুটো শর্ত পেলাম। একটা হচ্ছে কি, কোন একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস শূন্য হবে, এবং ওই বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি তারপরে যদি মাইনাস দিয়ে গুণ করি তবে সেম ম্যাট্রিক্সটা ফিরে পাবো। আবার আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যদি তুমি এই শর্তটা মেনটেন করতে চাও, খেয়াল করে দেখো আমাদের এখানে যে এসটা ছিল সে কিন্তু ছিল এ অফ 1 2 উপাদান, এবং আমাদের এখানে যে মাইনাস এসটা ছিল সে কিন্তু এ অফ 2 1 উপাদান। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এ অফ 1 2টা হচ্ছে পজিটিভ, বাট এ অফ 2 1টা হচ্ছে কি নেগেটিভ। তাই যদি হয় আমি বলতে পারি না এ অফ 1 2 আর এ অফ 2 1 উপাদানের মান সমান, বাট একে অপরের বিপরীত বা নেগেটিভ। একইভাবে আমাদের এখানে জি যেটা, এটা হচ্ছে এ অফ 3 1 নট 3 1, এ অফ 1 3 হবে, অর্থাৎ প্রথম রো তৃতীয় কলাম। আবার এখানে যে জি সেটা হচ্ছে প্রথম কলাম দ্বিতীয় রো, তার মানে এ অফ 3 1। তখন এদের মান কিন্তু আবার একে অপরের নেগেটিভ, মানে জি যদি একটা প্লাস হয় আর একটা হচ্ছে মাইনাস হবে। এর থেকে আমি কি বুঝলাম? এর থেকে বুঝলাম আমাদের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সটা কাজ করে হচ্ছে এ অফ আই জে ইজ ইকুয়াল টু এ অফ জে আই হিসেবে, বাট যে কোনো একটা জিনিসের আগে মাইনাস থাকে। অর্থাৎ তুমি ইচ্ছা করলে আই জি এর আগেও মাইনাস দিতে পারো, তখন এটা প্লাস হয়ে যাবে, অথবা জি আই এর আগেও মাইনাস দিতে পারো, তখন এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই শর্তটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোনো বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের জন্য। তারপর আরেকটা কনফিউশন দেখি, আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখেছিলাম আই ম্যাট্রিক্স। এখন তোমার কি মনে হয় আই ম্যাট্রিক্স তো আমি দেখেছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স, এটা কি বিপরীত প্রতিসম হবে? আমরা চেক করে দেখতে পারি। আমরা যদি আই এর দিকে তাকাই, আমরা ইচ্ছা করলে আই এর নিচের এই জিরোগুলোর আগে কিন্তু মাইনাস বসাতে পারি, কেননা জিরোর আগে মাইনাস থাকা মানে যা, না থাকা মানেও কি তা, তাই না? তাহলে আমরা চাইলে এখানে কিন্তু জিরো বসিয়ে দিতে পারি, মানে মাইনাস জিরো বসিয়ে দিতে পারি। তখন আমাদের এই ম্যাট্রিক্সের চেহারাটা কিন্তু টোটালি বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের মতোই হবে। তাহলে আমাদের এই কনফিউশনটা দূর করতে হবে কি, যে আই এমন একটা ম্যাট্রিক্স যেটা একই সাথে প্রতিসম ম্যাট্রিক্স হিসেবে কাজ করে, দ্যাট মিনস সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে কাজ করে, আবার বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবেও কাজ করে। তো এটা মাঝে মাঝে আমাদের কনফিউশনে লাগে যে জিরোর আগে তো মাইনাস দিলে মাইনাস কাজ করে না। আসলে মাইনাস দিয়ে রাখতে পারো, তখন তুমি সেটাকে বিপরীত প্রতিসম হিসেবেও বলতে পারবে। এবার তোমাদেরকে এই দুটো ম্যাট্রিক্সের উপর যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে বা যত ধরনের কনফিউশন আছে সেটা দূর করব। দ্যাট মিনস আমরা এখন অনেকগুলো বৈশিষ্ট্য জানার চেষ্টা করব প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে। তো আমরা শুরু করতে যাচ্ছি, তোমাদের খুব ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে হবে এই পার্টটাতে। আমরা একদম প্রথম আমরা প্রথম একটা ক্যারেক্টারিস্টিক্স দেখব, সেটা হচ্ছে যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় বা একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হচ্ছে, আমি যদি এই ম্যাট্রিক্স নিই, তার সাথে যদি আমি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে যোগ করি তাহলে একটা নতুন ম্যাট্রিক্স পাবো, এবং ওই ম্যাট্রিক্সটা হবে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এটা মনে রাখতে হবে। এবং শুধু যে এ প্লাস ট্রান্সপোজ অফ এ এটা প্রতিসম হবে তা না, আমি যদি এ ম্যাট্রিক্স নেই, ওর সাথে যদি আমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে গুণ করি তারপরও সেটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। এবং আমি যদি প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিই, তারপর যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি তারপরও সেটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সই হবে। তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের খুব ভালোভাবে। বাট এখানে ঝামেলা করবে আরেকটা জিনিস কি ঝামেলা করবে, বাট দিয়ে লিখি আমি এখানে। আমি যদি এই ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ অফ এই ম্যাট্রিক্সটাকে বাদ দিই বা বিয়োগ করি, তখন সেটা কিন্তু আর প্রতিসম ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে না, তখন সেটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রথম রুলটা একদমই সোজা, এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্সটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স হতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো বি নম্বর বা সেকেন্ড রুলটা আমরা একটু দেখি। যদি আমরা কখনো একটা ম্যাট্রিক্সকে নেই এ, এবং কোনো মতে আমি যদি পেয়ে যাই এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, হতে পারে না এরকম অনেক ম্যাট্রিক্স আছে যারা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স।
তবে আরও অনেকগুলো ম্যাট্রিক্স কিন্তু প্রতিসম হতে পারে। কী কী ম্যাট্রিক্স প্রতিসম হতে পারে? এ যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমি যদি কখনো -a বের করতে যাই সেটাও কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি -1 দিয়ে গুণ করো সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তারপরে তুমি যদি যে কোনো একটা সংখ্যা কে, এটা কনস্ট্যান্ট একটা সংখ্যা হতে পারে, তার সাথে যদি এ ম্যাট্রিক্সকে গুণ করো সেটাও প্রতিসম ম্যাট্রিক্স হবে। তারপরে তুমি যদি এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তারপরে তুমি যদি সেম এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করো, যদিও আমরা এখন ইনভার্স পড়িনি, আমরা সামনে ইনভার্স করতে শিখবো কীভাবে ম্যাট্রিক্সে ইনভার্স করা যায়, তবে তুমি যে নতুন ম্যাট্রিক্স পাবে সেটাও প্রতিসম ম্যাট্রিক্স হবে। ফাইনালি যদি এ ম্যাট্রিক্সটা একটা নির্দিষ্ট ক্রমের হয়, ধরা যাক n × n বর্গ ম্যাট্রিক্স ধরলাম, এবং সেম ক্রমের একটা ম্যাট্রিক্স যদি আমি নিয়ে থাকি বি ম্যাট্রিক্স, ধরো সেম ক্রমের, বিও হচ্ছে আমাদের n × n ক্রমের, তবে এই বি ম্যাট্রিক্সের সাথে তখন এই ম্যাট্রিক্সের একটা সম্পর্ক কাজ করবে। সেটা হচ্ছে তুমি যদি বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, তার সাথে যদি এ ম্যাট্রিক্স গুণ করো এবং টোটালটার সাথে যদি আবার বি ম্যাট্রিক্স গুণ করো, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেটা হবে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে একাধারে অনেকগুলো ম্যাট্রিক্স পাচ্ছি। দ্যাট মিনস -a, k × a, ট্রান্সপোজ অফ এ, ইনভার্স অফ এ, তারপর হচ্ছে ট্রান্সপোজ অফ বি × a × b, এরা সবাই হবে হচ্ছে আমাদের সেই প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে আমরা আরেকটা সিস্টেম দেখব, দ্যাট মিনস আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে যদি আমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিই এ এবং এটা যদি বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হয়, দ্যাট মিনস স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, আমি একটু লিখে ফেলি, এটা ধরো হচ্ছে আমাদের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হলো, তখন এই এ ম্যাট্রিক্সটা কিছু ঘটনা ঘটাবে। কী কী ঘটনা ঘটাবে? আমরা এই এ ম্যাট্রিক্সের উপর পাওয়ার দিতে পারি, তাই না? দুই ধরনের পাওয়ার দিতে পারি, একটা হচ্ছে জোড় সংখ্যক পাওয়ার, আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যক পাওয়ার। তো আমি যদি 2n দিই, এটা অবশ্যই একটা জোড় সংখ্যক পাওয়ারকে নির্দেশ করে, দ্যাট মিনস ইভেন নাম্বারকে নির্দেশ করে। এবং তার ফলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটা হবে অবশ্যই একটা প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমরা একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার দিই তাহলে আমরা পাবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর আমাদের এই পাওয়ারটা যদি জোড় না হয়, বিজোড় হয়, দ্যাট মিনস 2n + 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বা আমি সংখ্যা করে লিখলাম SSM। দ্যাট মিনস এটা হবে আমাদের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। একই সাথে আমি যদি এই এ ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স হলো, আমি আরেকটা রুলস রেখি যে এ যদি বিপরীত ম্যাট্রিক্স হয়, বা বিপরীত ম্যাট্রিক্স না, এটা হচ্ছে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হয় অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তবে আমি যে কোনো একটা সংখ্যার সাথে যদি এটাকে গুণ করি তবে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। ফাইনালি আমি যদি এই ম্যাট্রিক্সটার একটা ক্রম নিই n × n, ধরো হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, এটা মানে বর্গ ম্যাট্রিক্স, এবং সেম ক্রমে যদি আমি বি নামক আরেকটা ম্যাট্রিক্সকে নিই যার ক্রমটা হচ্ছে কি n × n, তবে আমরা এখানে আরেকটা রুলস দেখতে পারি, সেটা হচ্ছে এই বি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করব, করার পর আমি এ ধারা তাকে গুণ করব এবং ফাইনালি তাকে বি ধারা গুণ করব, যেই গুণফলটা পাবো সেটা হবে আমাদের আরও একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে SSM। তাহলে বেসিক্যালি ঘটনাটা কী ঘটলো? আমি একটা বিপরীত প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিলাম একে, এবং তাকে আমি একবার জোড় সংখ্যা দ্বারা পাওয়ার করলাম, বিজোড় সংখ্যা দ্বারা পাওয়ার করলাম, দুই ক্ষেত্রে আমরা ভিন্ন ম্যাট্রিক্স পাবো। আবার তার সাথে আমি একটা কনস্ট্যান্ট কে গুণ করলাম, তাহলে আমরা সেম আগের মতোই বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স পাবো। এবং ফাইনালি আমরা মানে n × n, বা বলা যায় এই ম্যাট্রিক্সের ক্রমের মতোই আরেকটা ম্যাট্রিক্স বিকে নিলাম, নেওয়ার পর আমরা তাকে ট্রান্সপোজ করে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করে আবার বি ম্যাট্রিক্সের সাথে গুণ করলাম, ফাইনালি আমরা আরও একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। তাহলে এই তিনটা যেই কি বলবো, খুব পাওয়ারফুল বৈশিষ্ট্য, সেটা তোমরা এখন দেখতে পেলে। তারপর আমরা একই রকম আরও কিছু বৈশিষ্ট্য দেখব। দ্যাট মিনস আমরা সি পর্যন্ত দেখেছি, আমরা এখন ডি দেখি। তো আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমি এটাকে প্রতিসম না লিখে SM লিখি, SM মানে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এই এর উপর যে কোনো একটা পাওয়ার দিই, হতে পারে সেটা জোড় অথবা বিজোড়, দ্যাট মিনস এনের যে মানটা এটা আসলে যে কোনো জিনিস হতে পারে, তবে আমি বলতে পারি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এখান থেকে সেটা হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে আমরা পরের রুলসটা দেখি, সেটা হচ্ছে যদি তুমি এ আর বি দুইটা
সিমেট্রিক ম্যাট্রিক্স নাও, দ্যাট মিন্স এটাও তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স, বিও হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স। তবে তুমি এদেরকে কিছু অপারেশন করতে পারো এদের নিয়ে। কী কী অপারেশন করতে পারো? তুমি এর সাথে বিকে প্লাস করতে পারো, আবার এর সাথে বিকে মাইনাস করতে পারো, এবং যেই রেজাল্টটা তুমি পাবে তারা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তার মানে দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল এরা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হয় বা প্রতিসম ম্যাট্রিক্স হয়। একই সাথে তুমি যদি এ আর বিকে নাও, দ্যাট মিন্স আমি বলেছিলাম এরা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং সেই ক্ষেত্রে তুমি যদি এদেরকে নিয়ে ভিন্নভাবে অপারেশন করো, দ্যাট মিন্স তুমি প্রথমে কি করলা, এর সাথে বিকে গুণ করলা, তারপরে বি এর সাথে একে গুণ করলা, তারপরে তাদেরকে যোগ করে দিলা, তাহলে যে রেজাল্টটা তোমরা পাবা সেটাও কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে বা প্রতিসম ম্যাট্রিক্স হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, তুমি যদি এ আর বি গুণ করো এবং বি আর এ গুণ করো, তারপরে একজন থেকে যদি আরেকজনকে বিয়োগ দিয়ে দাও, সেটা কিন্তু আর কখনোই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, সেটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দ্যাট মিন্স এটা কিন্তু অপোজিট ম্যাট্রিক্স হয়ে যাবে, বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। তারপর আমরা এখানে আরও একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তুমি যদি যে কোনো ম্যাট্রিক্স দুটোকে নাও, দ্যাট মিন্স আমি যদি যে কোনো দুটো ম্যাট্রিক্সের কথা বলি, এফ নম্বর রুলস, সেটা হচ্ছে এ আর বি যে কোনো দুটো ম্যাট্রিক্স আমি নিলাম। এখন এই দুটো ম্যাট্রিক্সকে আমি আবারও সিমেট্রিক ধরবো, দ্যাট মিন্স এ এবং বি এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে ধরে নাও সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আমরা করলাম কি, এই সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে একটা হিসাব করলাম। কি হিসাব করলাম? আমি দেখতে পেলাম এ আর বি গুণ করলাম এবং বি আর এ গুণ করলাম, গুণ করার পর দেখতে পেলাম তাদের মানটা হচ্ছে সমান। যদি এই কন্ডিশন ঘটে, তখন আমরা নিশ্চিন্তে বলতে পারবো যদি এর সাথে বিকে আমরা গুণ করি, তাহলে এই গুণফলটা হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এখানে কিন্তু অনেক মারপ্যাচ আছে তোমার এই সমস্ত জিনিসের মধ্যে। কি বলছি, এক নম্বর রুলসে এ আর বি দুটো আলাদা ম্যাট্রিক্স এবং তারা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এবং আমরা আরেকটা হিসাব করে দেখলাম কি, এ আর বি গুণ করলে যা হয়, বি আর এ গুণ করলে কিন্তু তাই হয়। ফাইনালি আমরা ডিসিশন নেব কি, এ আর বি এর গুণফলটা সত্যিকার অর্থে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল। তার মানে এ আর বি গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে আরেকটা ইন্টারেস্টিং নিয়ম আছে, সেটা হচ্ছে জি নম্বর নিয়ম, এবং এই নিয়মটা হচ্ছে অনেকটা এরকম, যদি তোমার এর একটা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হয় বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এবং সি যদি আরেকটা ম্যাট্রিক্স হয় এবং এটা যদি কলাম ম্যাট্রিক্স হয়, কলাম ম্যাট্রিক্স কিন্তু আমরা দেখেছি যার মধ্যে কেবলমাত্র একটা কলাম থাকে। তবে আমি যদি এই দুটো ম্যাট্রিক্সকে নিয়ে একটা অপারেশন করি, অপারেশনটা হচ্ছে কি, আমরা প্রথমে সি ম্যাট্রিক্সকে নিয়ে ট্রান্সপোজ করব, তাকে আমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করব, ফাইনালি টোটালটাকে আবার সি ম্যাট্রিক্সের সাথে গুণ করব। তাহলে যে গুণফলটা পাবো সেটা হবে একটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে এই রুলসটাও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমরা জি এর পর কী হয়, এইচ। তো এইচ নাম্বার রুলসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা একটু রেড কালারে লিখি। এইচ নাম্বার রুলসটা হচ্ছে কি, তুমি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স নিলে এ, এবং এই স্কোয়ার ম্যাট্রিক্সটাকে একটা ভিন্ন উপায়ে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? আমরা এই ম্যাট্রিক্সটাকে যোগ করব ট্রান্সপোজের সাথে, এবং পরবর্তীতে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বিয়োগ করব তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে। দ্যাট মিন্স ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা বিয়োগ করব এই ম্যাট্রিক্স থেকে। তারপরে প্রত্যেকটার আগে আমরা হাফ বসিয়ে দেব এবং ফাইনালি তাদেরকে আমরা যোগ করে দিব। দ্যাট মিন্স এটা একটা পার্ট এবং এটা হচ্ছে আরেকটা পার্ট, এবং এই দুইটা পার্টকে আমি যদি যোগ করে দিই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে ফেরত পাবো। তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এবার আমরা আরও কয়েকটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স দেখব। তার মধ্যে একটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। তো কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স বোঝার জন্য আমরা একটা সিম্পল এক্সাম্পল লিখি। অনুবন্ধী জিনিসটা আসলে কখন কাজ করে? যখন আমাদের জটিল সংখ্যা কাজ করে তখন। তো জটিল সংখ্যা বলতে বোঝাচ্ছে কি, আমাদের একটা বাস্তব পার্ট থাকবে ওই সংখ্যাতে, ধরা যাক 3 হচ্ছে একটা বাস্তব পার্ট, আর একটা অবাস্তব পার্ট থাকবে। অবাস্তব পার্ট মানে হচ্ছে কি, √(-1) এই পার্ট যুক্ত একটা সংখ্যা থাকবে। তার মানে আমি যদি 2 এর সাথে √(-1) গুণ করি তাহলে এই টোটাল পার্টটা হচ্ছে কি অবাস্তব পার্ট। তো আমরা এই 3 বা বাস্তব পার্টের সাথে যদি অবাস্তব পার্টকে যোগ বিয়োগ করি তাহলে টোটাল যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা। আর এই জটিল সংখ্যার জন্য আমরা √(-1) যেটাকে দেখতে পাচ্ছি এটা টোটালি ইমাজিনারি নাম্বার, মানে এটার কোনো অস্তিত্ব নেই, এবং এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আইকে বলা হয় হচ্ছে আয়োটা। তাহলে আই হচ্ছে কি আমাদের আয়োটা। তো যাই হোক, আমরা এখানে অনুবন্ধী বলতে কিন্তু জটিল সংখ্যাকেই বোঝাচ্ছি, যে জটিল সংখ্যার অনুবন্ধী জিনিসটি এরকম, যে কোনো জটিল সংখ্যাকে a + ib এভাবে লেখা হয়,
যেখানে এ হচ্ছে বাস্তব পার্ট, আই বি হচ্ছে কি অবাস্তব পার্ট। বেসিক্যালি এখানে বিটাকে অবাস্তব পার্ট বলা হয়, বাট আই যেহেতু আছে তাই আমরা এখানে আই বিকে অবাস্তব পার্ট বলতে পারি। যদি এ প্লাস আই বি একটা জটিল সংখ্যা হয় তাহলে ওর অনুবন্ধী হবে এ মাইনাস আই বি। তার মানে আমরা সিম্পলি আয়োটা বা আই এর আগে যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবো। যেমন আমাদের কাছে যদি ধরা যাক মাইনাস এ মাইনাস আই বি থাকতো, তাহলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী হতো কি মাইনাস এ বা বাস্তব পার্ট যা আছে তাই থাকতো, বাট মাইনাস আই বিটা হয়ে যেত প্লাস আই বি। তার মানে এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জটিল সংখ্যা, আর এই পার্টটা হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের মধ্যে অবশ্যই এরকম জটিল সংখ্যা থাকবে। আমরা কি করব, জাস্ট তার অনুবন্ধীটা বের করে নতুন একটা ম্যাট্রিক্স বানাবো। তাই যদি হয় তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, ধরো হচ্ছে এ একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ভেতরে আমি কিছু সংখ্যা দিব, তার মধ্যে একটা জটিল সংখ্যা থাকবে। ধরা যাক 3 0, এটা দিলাম একটা সংখ্যা, আর একটা হচ্ছে 1 প্লাস 2j দিলাম। তো এখানে যে 2 লিখতে পারো অথবা 2jও লিখতে পারো অথবা আইও লিখতে পারো। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ইচ্ছে করলে জটিল সংখ্যাকে আই অথবা জে হিসেবে লিখতে পারি। যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে জটিল সংখ্যাকে বা জটিল সংখ্যা যে উপাদানটা আছে আয়োটাকে, এটাকে জে দিয়ে লেখা হয়, আর তোমাদের কলেজ ম্যাথমেটিক্সে এটাকে আই দিয়ে লেখা হয়। কেন লেখা হয় সেটা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়লেই বুঝতে পারবে। তো আমরা এখানে 1 প্লাস 2i দিলাম একটা জটিল সংখ্যা, আর নিচে আমি দিলাম হচ্ছে আরেকটা অন্য সংখ্যা। এটা হচ্ছে সাধারণ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি অনুবন্ধী করি বা অনুবন্ধী ম্যাট্রিক্সে যদি কনভার্ট করি, তখন সেটাকে এ টু দি পাওয়ার থিতা হিসেবে লেখা হয়। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রকাশটা হচ্ছে এ টু দি পাওয়ার থিতা। অনুবন্ধী ম্যাট্রিক্সে কী করতে হবে, সিম্পলি আমরা এই ম্যাট্রিক্সের যে জটিল সংখ্যাটা আছে তাকে অনুবন্ধী বানাবো বা কনজুগেট বানাবো। তো কিভাবে বানাবো এটাকে, আমরা বানাবো হচ্ছে 3 যা আছে তাই থাকবে, 0 যা আছে তাই থাকবে, 1 মাইনাস 2j হয়ে যাবে। আমি বারবার জে দিচ্ছি কারণ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তাই আইকে বারবার জে লিখি, সমস্যা নেই। তো এটা হয়ে যাবে কি -2। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই এ টু দি পাওয়ার থিটাটাই হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স, যেখানে আমাদের এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা আমি এখানে বসিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রকাশ। এখন আমাদের এই অনুবন্ধী ম্যাট্রিক্সের জন্য কিছু প্রপার্টি বা কিছু শর্ত কাজ করে। কী ধরনের শর্ত কাজ করে? প্রথম শর্তটা হচ্ছে কি, তুমি যদি এ একটা ম্যাট্রিক্স নাও, তাকে যদি তুমি অনুবন্ধী ম্যাট্রিক্স বানাও, ফাইনালি টোটালটাকে যদি আরও একবার অনুবন্ধী ম্যাট্রিক্স বানাও, তাহলে তুমি কিন্তু আগের ম্যাট্রিক্সে ফিরে যাবে। দ্যাট মিনস এটাকে অনেকটা এভাবে লেখা হয়, এ একটা ম্যাট্রিক্স, আমি ওকে অনুবন্ধী বানাবো, অনুবন্ধী ম্যাট্রিক্সকে কিন্তু আবার এ বাদ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই টোটালটাকে যদি আমি আরও একবার অনুবন্ধী করি, তাহলে আমি পাবো কি সেম আগের ম্যাট্রিক্স বা আই, নট আই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এ। তাহলে আমরা ইচ্ছে করলে এ বার হিসেবেও লিখতে পারি অথবা এ থিতা হিসেবেও অনুবন্ধী ম্যাট্রিক্সকে লিখতে পারি। এবং অনুবন্ধী ম্যাট্রিক্সের জন্য আরেকটা প্রপার্টি আমরা দেখতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি এ আর বি দুইটা ম্যাট্রিক্স নিয়ে যোগ করেছ, যোগ করার পর তুমি সে টোটাল যোগফলটাকে একটা অনুবন্ধী বানিয়েছ। তার মানে আমরা এ আর বি এমন ম্যাট্রিক্স নিলাম যার মধ্যে জটিল সংখ্যা থাকবে, তারপর আমরা তাকে কি করলাম, অনুবন্ধী বানিয়ে ফেললাম। তারপর আমি যদি সেম মানটা পেতে চাই, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে আলাদাভাবে অনুবন্ধী বানালাম, বি ম্যাট্রিক্সটাকে আলাদাভাবে অনুবন্ধী বানালাম, তারপর তাদেরকে যোগ করলাম, যেই মান পাবো এই দুটো মান সেম হবে। তার মানে এটা হচ্ছে আরেকটা প্রপার্টি, যেখানে আমরা একসাথে দুটো ম্যাট্রিক্সকে যোগ করে অনুবন্ধী করলে যা পাবো, আলাদা আলাদাভাবে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে তারপর তাদেরকে যোগ করলে একই মান পাবো। তারপর আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে আই থিঙ্ক এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার থিতা, এটা দিয়ে আসলে কখনোই অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় না। তো এ টু দি পাওয়ার থিতা দিয়ে আসলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়, দ্যাট মিনস এটা হয় হচ্ছে এ টু দি পাওয়ার থিতা। তো যাই হোক, সমস্যা নেই, আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে শুধুমাত্র এ বার দিয়ে প্রকাশ করব, দ্যাট মিনস এর উপর একটা যে চিহ্ন দিব, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করব। তাহলে আমাদের সব কিছু আগের মতোই ঠিক থাকছে। এই দুটি হচ্ছে কি আমাদের এখানে প্রপার্টি। তো যাই হোক, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স দেখো, নামের মধ্যে হচ্ছে আমাদের এই কথাটা লুকিয়ে আছে। প্রথমে আমরা অনুবন্ধী করব, তারপর আমরা বিম্ব বানাবো। তাহলে খুব সহজ জিনিস যে প্রথমে আমরা কনজুগেট করব, তারপর আমরা টোটাল ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। এর মানে কি? এর মানে হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আমরা প্রথমে তাকে অনুবন্ধী করব। অনুবন্ধী মানে হচ্ছে কি এ বাদ দেওয়া। ফাইনালি টোটাল ম্যাট্রিক্সটাকে আমরা এখন ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ মানে হচ্ছে কি রোকে কলাম বানানো এবং কলামটাকে রো বানানো। তাহলে ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বা
এ টু দি পাওয়ার থিতা। তাহলে এ টু দি পাওয়ার থিতা বলতে আসলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে বোঝায়। এখন আমরা এই জিনিসটা একটু দেখি কিভাবে কাজ করে। আমরা সেজন্য একটা এক্সাম্পল দেখতে পারি, এবং আমি ধরে নিলাম আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ধরো এই একটা ম্যাট্রিক্স, এবং আমি এই ম্যাট্রিক্সটাকে লিখছি অনেকটা এইভাবে। কীভাবে লিখতে পারি, আমরা ছোট্ট একটা ম্যাট্রিক্স নিই, 3, তারপর হচ্ছে 1 + 2i যেটা একটু আগে নিয়েছিলাম, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -2। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের অনুবন্ধী করতে হবে। তাহলে অনুবন্ধী মানে হচ্ছে এ বার, এটাকে বের করতে হবে। তাহলে তুমি এটার এ বারটাও কিন্তু অলরেডি বের করেছো আগের ম্যাথে, যেটা হচ্ছে 3, 1 - 2i, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কি -2। এবার আমরা করব কি, এটাকে ট্রান্সপোজ করব। দ্যাট মিনস এবার এই টোটালটাকে এখন ট্রান্সপোজ করব, বা রোকে কলাম, কলামকে রো বানাবো। তাই যদি বানাই তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথমে রো ছিল 3, তারপর 1 - 2i, এটাকে আমি কলামে নিয়ে যাব 3, 1 - 2i। তারপরে দ্বিতীয় রো ছিল 0, -2, তো এটা দ্বিতীয় কলামে যাবে 0, -2। তাহলে আমি ফাইনালি যেটা পাচ্ছি, এটাই আসলে আমাদের প্রথম ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের মধ্যে আমাদের মেইন ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে প্রথমে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বানাবো, তারপর সেটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানিয়ে দিব। এখন এই যে আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স দেখলাম, এটার কিন্তু কিছু প্রপার্টি অবশ্যই আছে, কেননা প্রপার্টি ছাড়া তো আসলে হবে না। তো আমরা প্রথম প্রপার্টিটা দেখি। প্রপার্টিটা খুবই সোজা, মানে ধর্মটা হচ্ছে খুবই সোজা। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাই, ফাইনালি টোটালটাকে যদি আরও একবার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাই, মানে ডাবল অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি বানাই, তাহলে আমরা সেম ম্যাট্রিক্সটা ফিরে পাবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ আগের যে রুলসটা ছিল সেটার মতো। দ্যাট মিনস আমরা একটা ম্যাট্রিক্সে যখন বিম্ব বানাতাম, মানে অনুবন্ধী বানাতাম, আবার অ্যাগেন যখন অনুবন্ধী বানাতাম, তখন আমরা আগের ম্যাট্রিক্সটা ফিরে পেতাম। এখানেও সেম, একটা ম্যাট্রিক্সকে ধরে প্রথমে তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাবে, ফাইনালি আরও একবার তাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানালে আগের ম্যাট্রিক্সটা তুমি ফিরে পাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, তুমি যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স নাও, এবং ওই ম্যাট্রিক্সের ভেতরে অবশ্যই জটিল সংখ্যা থাকতে হবে, কেননা জটিল সংখ্যা ছাড়া কিন্তু অনুবন্ধী ম্যাট্রিক্স হবে না। এবং এই টোটালটাকে যদি তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাও, দ্যাট মিনস একসাথে যদি বানাও যোগফলটাকে, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হবে কীরকম, তুমি যদি আলাদাভাবে দুইটা ম্যাট্রিক্স নিয়ে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাও এবং তাদেরকে যদি যোগ করো, যা পাবে তার সমান। তার মানে a + b টু দি পাওয়ার থিতা ইজ ইকুয়াল টু a থিতা, মানে a টু দি পাওয়ার থিতা প্লাস হচ্ছে b টু দি পাওয়ার থিতা। তারপরে এখানে আরেকটা জিনিস ফ্যাক্ট কাজ করে, সেটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কাজ করে। সেটা অনেকটা এরকম, এ আর বি দুটা অনুবন্ধী ম্যাট্রিক্স নিলে, অনুবন্ধী বলতে আমি অনুবন্ধী বলবো না, এটা হচ্ছে জটিল সংখ্যাযুক্ত ম্যাট্রিক্স নিলে, এবং এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করার পর তুমি তাদেরকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানালে, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে, তুমি যদি আলাদাভাবে বি ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব করো এবং এ ম্যাট্রিক্সকে যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাও, তারপর তাদেরকে যদি গুণ দাও, যেটা পাবে সেটার গুণফলের সমান। তার মানে a b টু দি পাওয়ার থিতা ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার থিতা ইন্টু a টু দি পাওয়ার থিতা। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে থিতা আসলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। তো এবার আমরা একটা শর্ট ডিসকাশন দেখি, সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের একটা শর্টকাট প্রকাশ দেখি। তো আমরা তো দেখেছিলাম এ একটা ম্যাট্রিক্স হতে পারে, তাই না? এই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে এ, এবং ওর মধ্যে রো আর কলাম হচ্ছে কি আইজি হিসেবে কাজ করে। এবং আমি ধরে নিলাম এই এ ম্যাট্রিক্সটার একটা ক্রম দেওয়া বা অর্ডার দেওয়া, যেটা হচ্ছে m ইন্টু n। তো তুমি এটুকু ধরে নিতে পারো। এখন আমি যদি এটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাই, তাহলে কী কী জিনিস চেঞ্জ হবে? ফার্স্ট কথা হচ্ছে এটা আমাদের অনুবন্ধী হবে। তার মানে এ অফ আই যে যেটা ছিল, এটা অনুবন্ধী যদি হয়, তাহলে ওর উপর আমি একটা বার দিতে পারি, তাই না? এবং আরেকটা বিষয় হচ্ছে কি, অনুবন্ধী হওয়ার পর তাদের কিন্তু বিম্ব কাজ করবে। বিম্ব মানে হচ্ছে কি, রো কলাম হবে এবং কলাম রো হবে। তার মানে অবশ্যই আমাদের প্রথমে যেটা বসবে সেটা হচ্ছে এন বসবে, তারপরে এম বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের কাহিনী বা বিম্ব হওয়ার কাহিনী। তাহলে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় এ অফ আই জে এম ইন্টু এন ক্রমের, তাহলে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা হবে এ অফ আই জের অনুবন্ধী ফরম্যাট। দ্যাট মিনস উপরে বার বসবে এবং ওর সাথে ক্রমটা হবে জাস্ট উল্টোটা। দ্যাট মিনস এন হয়ে যাবে এখন রো, এম হয়ে যাবে এখন কলাম। তাহলে এই প্রকাশটা তোমাদের মনে রাখতে হবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য। তো এখন এই ম্যাট্রিক্সগুলো যদি শেষ হয়ে থাকে, আমরা নতুন আরেকটা ম্যাট্রিক্স দেখি, সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা দেখার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি।
খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া, ধরে নিলাম এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও এ, যেটা আমি অলরেডি ধরেছি, তারপরে ওই ম্যাট্রিক্সটাকে যদি কনজুগেট করো তাহলে কি পাবে? অবশ্যই এ বার পাবে, তাই না? এবং এই কনজুগেটটাকে পরবর্তীতে যদি তুমি ট্রান্সপোজ করো, দ্যাট মিনস এ বারকে আমি এখন ট্রান্সপোজ করেছি, মানে রোকে কলামে কনভার্ট করেছি, কলামকে রোতে কনভার্ট করেছি। ফাইনালি আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা যদি আবার এ হিসেবে ফিরে আসে তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলবো। তাহলে খুবই সোজা পয়েন্ট, তুমি একটা ম্যাট্রিক্স নিয়ে প্রথমে তাকে কনজুগেট করবে। কেমন ম্যাট্রিক্স নেবে? তার মধ্যে অবশ্যই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার থাকতে হবে। এবং তোমরা সবাই অলরেডি চিনে ফেলেছো যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে কী কী জিনিস থাকে। এবং তারপরে সেটাকে যদি ট্রান্সপোজ করো, মানে রোকে কলম, কলমকে রো বানাও, তাহলে আবার যদি সেম ম্যাট্রিক্সটা ফিরে আসে তাহলে আমি বলতে পারি ওটা হচ্ছে একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সটা আসলে হার্মেশিয়ান ম্যাট্রিক্স কি না। তো প্রথম কাজ হচ্ছে কি, আমরা এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা কিভাবে বের হবে? সিম্পলি জটিল সংখ্যার আগে বা জটিল সংখ্যার যে ইমাজিনারি পার্ট বা অবাস্তব পার্ট আছে তার আগের সাইনটা চেঞ্জ হবে। এ হচ্ছে বাস্তব সংখ্যা, যা আছে তাই থাকবে, বাট বি প্লাস আইসিটা হয়ে যাবে বি মাইনাস আইসি, যেহেতু আই হচ্ছে কি অবাস্তব পার্ট। আবার এখানে বি মাইনাস আইসিটা হয়ে যাবে বি প্লাস আইসি হিসেবে, এবং ফাইনালি এটা হয়ে যাবে আমাদের ডি। তাই যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের এ নামক ম্যাট্রিক্সটার অনুবন্ধী ফরম্যাট। এবার আমরা এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে হচ্ছে কি, রোকে কলাম বানাবো, কলামকে আমরা রো বানাবো। তাই যদি বানাই তাহলে খেয়াল করো কি হয়। এখানে আমি এখানে প্রথম রো দেখতে পাচ্ছি এ আর বি মাইনাস আইসি, তো এটাকে আমি কলাম বানাই এ বি মাইনাস আইসি, এবং দ্বিতীয় রো দেখতে পাচ্ছি বি প্লাস আইসি আবার ডি, তাহলে এটাকে দ্বিতীয় কলাম বানাই বি প্লাস আইসি, আর নিচে আমি দিব ডি। এখন খেয়াল করে দেখো তো আমাদের এই বের করা ম্যাট্রিক্সটা কিন্তু একদম হুবহু এ ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে। যেহেতু এ ম্যাট্রিক্সটা ফিরে এসেছে তাই আমি বলতে পারি আমাদের এক্সাম্পলের এই ম্যাট্রিক্সটা অবশ্যই হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, হার্মেশিয়ান ম্যাট্রিক্সের কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ, যেটা কর্ণ বরাবর অল টাইম বাস্তব সংখ্যা বসবে। বাস্তব সংখ্যা বলতে আমি কিন্তু রিয়েল নাম্বারকে বোঝাচ্ছি, কোনো ইমাজিনারি নাম্বারকে বোঝাচ্ছি না। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে এ ছিল কর্ণের একটা উপাদান, ডি ছিল কর্ণের আরেকটা উপাদান, তাহলে এ আর ডি কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা। তাই হার্মেশিয়ান ম্যাট্রিক্সের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, তার কর্ণ বরাবর অল টাইম বাস্তব সংখ্যা বসবে, আর অবাস্তব সংখ্যাগুলো কর্ণের বাইরে বসবে। এবার আমরা একই রকম একটা ম্যাট্রিক্স দেখব, সেটা হচ্ছে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্স, দ্যাট মিনস স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে কীরকম, যে এ যদি হয় একটা ম্যাট্রিক্স, আমি প্রথমে কি করব, ঠিক আগের বারের মতোই আমরা এই ম্যাট্রিক্সটার একটা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব বা কনজুগেট ম্যাট্রিক্স বের করব। তারপরে আমি সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, দ্যাট মিনস রোকে কলাম বানাবো, কলামকে রো বানাবো। ফাইনালি আমি যদি নতুন একটা ম্যাট্রিক্স পাই এবং এই ম্যাট্রিক্সটা যদি হয় ঠিক আগেকার ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের বিপরীত বা বলা যায় নেগেটিভ চিহ্নযুক্ত, তবে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো এটা আসলে কিভাবে ঘটে সেটা আসলে এক্সাম্পল না দেখালে বোঝানো যাবে না। ধরে নিই আমাদের এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা এ ম্যাট্রিক্স হিসেবে একটা ম্যাট্রিক্সকে ধরি, এবং আমার মতে আমি কি ধরবো, আমি একটা ম্যাট্রিক্স ধরি, ধরো 2i ধরলাম, -2 মাইনাস হচ্ছে 3i ধরলাম, তারপর হচ্ছে -2 প্লাস হচ্ছে i ধরলাম, দ্যাট মিনস আমি একটা 3x3 ম্যাট্রিক্স ধরছি। তো এখানে ধরলাম হচ্ছে 2 মাইনাস 3i ধরি, তারপরে কি বসানো যায়, এখানে -i ধরি, আর এখানে হচ্ছে 3i ধরি, তাহলে মিলবে। তারপরে এখানে হচ্ছে 2 প্লাস i ধরি, এখানে কি ধরবো, 3i ধরি, আর এখানে হচ্ছে আমি 0 ধরি, কথার কথা। তো এটা আমি একটা ম্যাট্রিক্স বানালাম এবং আমি চেক করে দেখব যে এই ম্যাট্রিক্সটাকে কিভাবে আমি বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। তাহলে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্স অনুসারে কি করতে হবে, প্রথমে এই এ ম্যাট্রিক্সটাকে কনজুগেট করতে হবে। তাহলে তোমরা যদি এই ম্যাট্রিক্সটাকে কনজুগেট করো তাহলে কি পাবে, অবশ্যই এ বার পাবে। তাহলে এই বারটা যদি আমি এখানে লিখি তাহলে তা কি হবে, তা হবে হচ্ছে অনেকটা এরকম। আমি যদি ভিন্ন কালারে লিখি তাহলে বুঝতে পারবে তোমরা। প্রথমে 2i যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা -2i হবে। কেন, এখানে খেয়াল করতে হবে 2i মানে কি, 2i মানে হচ্ছে 0-র সাথে 2i অথবা i2 এটা গুণ করা। তাহলে অবশ্যই এই প্লাসটা মাইনাস হলে কি হবে, 0 - 2i, আর 0 - 2i মানে কি -2i। তাই আমরা এই জায়গাটাতে 2i লিখতে পারি, মানে -2i লিখতে পারি। এখানে কি থাকবে, -2
প্লাস হচ্ছে 3i হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হবে, এখানে -2 প্লাসটা মাইনাস হয়ে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে 2 প্লাস হচ্ছে 3i হয়ে যাবে, এখানে এটা থাকবে হচ্ছে প্লাস i এবং এটা হয়ে যাবে -3i, সেম কেস। এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 2 i হয়ে যাবে, এটা -3i হয়ে যাবে যেহেতু কনজুগেট সব কিছু, আর এটা 0ই থাকবে। তাহলে আমি যে সমস্ত জায়গায় i-কে পেয়েছি প্রত্যেকটা i এর আগে আমরা চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এই ম্যাট্রিক্সের কনজুগেট। এবার যেটা করব সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব, দ্যাট মিন্স a টু দি পাওয়ার t। ট্রান্সপোজ মানে হচ্ছে কি, রোকে কলাম বানাবো, কলামকে রো বানাবো, দেখি কি হয়। তো আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রো যেটা আছে সেটাকে কলাম বানাই। তাহলে প্রথম রোয়ে আছে -2i এবং তারপর ছিল -2 প্লাস হচ্ছে 3i, তারপর ছিল হচ্ছে আমাদের -2 -i। দ্বিতীয় রো যেটা সেটাকে আমি কলাম বানাই, দ্বিতীয় কলাম, তার মানে 2 প্লাস 3i হবে এখানে, তারপর হচ্ছে i থাকবে এখানে, আর থাকবে হচ্ছে এখানে -3i। তাহলে দ্বিতীয় যে রোটা ছিল সেটা আমি দ্বিতীয় কলাম কনভার্ট করলাম। তৃতীয় যে রোটা আছে সেটা হচ্ছে 2 i, তারপর হচ্ছে -3i, তারপর হচ্ছে 0। তো এখন খেয়াল করো 3 নম্বর রোটাকে আমরা 3 নম্বর কলামে কনভার্ট করলাম। তারপরে কি করা যায়? তারপরে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি সবগুলো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে দেখো কেমন হয়। তো আমি যদি এই টোটাল প্রত্যেকটা উপাদান থেকে মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমাদের মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে হবে। তখন হবে কি, এটা হয়ে যাবে 2i এবং এই পাশের এটা হয়ে যাবে হচ্ছে -2 -3i, মাইনাস কমন নিলে এটাই হবে। আর এই পাশটা হয়ে যাবে কি -2 প্লাস i। নিচে কি হবে, মানে সেকেন্ড রো যেটা সেটা হবে হচ্ছে 2 -3i হবে, জাস্ট চিহ্নগুলো অপোজিট হবে। প্লাস আইটা হয়ে যাবে -i, -3iটা হয়ে যাবে +3i এবং ফাইনালি নিচেরটা হবে কি 2 প্লাস i হবে। এখানে হবে হচ্ছে 3i, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, আর 0 থেকে মাইনাস কমন নেওয়া না নেওয়া সেম, 0 0-র মতোই থাকবে। এবার খেয়াল করে দেখো তো আমরা এখন কি ম্যাট্রিক্স পেলাম, আমরা কিন্তু সেই এ ম্যাট্রিক্সটাকেই পেয়ে গেলাম, তাই না? তার মানে আমরা এখানে -a ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে আমরা বলতে পারি কোন একটা ম্যাট্রিক্সকে প্রথমে আমি যদি কনজুগেট করি, তারপর তাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে ফাইনালি যদি সেই একই ম্যাট্রিক্সের নেগেটিভ সাইনযুক্ত পেয়ে যাই তাহলে আমরা ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের একটা উল্লেখযোগ্য বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি, খেয়াল করে দেখো আমি কিন্তু যে ম্যাট্রিক্সটা লিখেছি এই ম্যাট্রিক্স, ওটার একদম কর্ণ বরাবর এমন কিছু উপাদান দিয়েছি যারা হয় অবাস্তব সংখ্যা অথবা 0। তাহলে এটা কিন্তু আমি এমনি এমনি দিইনি, এটা অবশ্যই দিতে হবে। তাহলে একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল, যেটা হচ্ছে মুখ্য কর্ণ, নট গৌণকর্ণ, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর অবশ্যই অবাস্তব যে সংখ্যা আছে সেটা বসবে অথবা 0 বসবে। তোমরা একটু আগে দেখেছিলে যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কর্ণ বরাবর কখনো অবাস্তব সংখ্যা বসে না, অল টাইম বাস্তব সংখ্যা বসে। বাট বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই মুখ্য কর্ণ বরাবর অবাস্তব সংখ্যা অথবা 0 বসবে। এবার আমরা হার্মিশিয়ান এবং বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য দেখব এবং এই বৈশিষ্ট্যগুলো আসলে তোমাদের ধরতে হবে, তা না ধরলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো আমরা প্রথম বৈশিষ্ট্যটা দেখতে পারি, আমরা এ নম্বর বৈশিষ্ট্যটা দেখি, সেটা হচ্ছে কি যে যদি কোনো একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়ে থাকে এ, এবং আমরা কিন্তু চিনি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মানে গুণাবলী কেমন, তাই না? তো এই যদি কোনো একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, আমি একটি শর্টকাটে লিখি, HM মানে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এটা কিন্তু হোম মেকার না, ঠিক আছে? তো HM যদি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ বরাবর কিছু উপাদান থাকে, তাই না? ডায়াগোনাল বরাবর কিছু উপাদান থাকে এবং ওই উপাদানগুলোর মানে পজিশনগুলোকে বলা হয় A of II, অনেকটা এরকম। অথবা তুমি এটাকে A of JJ লিখতে পারো। তো বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে A of II লেখা হয়, দ্যাট মিনস রো আর কলাম সংখ্যা যেখানে সমান ওই উপাদানগুলো কিন্তু ডায়াগোনাল উপাদান বা হচ্ছে কর্ণের উপাদান। তো যখন আমি একটা ম্যাট্রিক্স একে নিব তাহলে ওই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি কর্ণ বরাবর যে উপাদানগুলো পাবো সেটার মান যা পাবো, আমি যদি এটাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কনভার্ট করি, দ্যাট মিন্স প্রথমে আমি সেটাকে ট্রান্সপোজ করলাম, তারপর হচ্ছে সেটাকে অনুবন্ধী করলাম, অথবা প্রথমে অনুবন্ধী করে তারপর যদি ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমাদের মানগুলো সেম থাকবে। দ্যাট মিন্স আমি যদি বলি AI এটাকে আমি অনুবন্ধী করলাম, তখন কিন্তু এই দুটো মান সেম হবে। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি ডায়াগোনাল বা কর্ণ বরাবর উপাদানগুলোকে অনুবন্ধী করি তারপরেও কিন্তু আমাদের সেই উপাদানগুলো পরিবর্তন হবে না, সেম থাকবে।
এটা কখন সম্ভব হয়? যখন আমাদের কর্ণ বরাবর উপাদানগুলো বাস্তব সংখ্যা হবে তখন সম্ভব। তার মানে এ অফ আই আই হচ্ছে নর্মালি কোনো একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদান। তাদেরকে আমি যদি এখন কনজুগেট করি, কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী যদি করি, তাহলে নতুন যেই ডায়াগোনাল উপাদান পাবো বা কর্ণের উপাদান পাবো, এদের দুজনের মান এখন সমান। এটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান বাস্তব হবে। এবং আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছিলাম হার্মেশিয়ান ম্যাট্রিক্স পড়ানোর সময় যে কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলো সব থাকবে হচ্ছে কি রিয়েল নাম্বার হিসেবে। তারপর আমরা পরবর্তী যেই বৈশিষ্ট্য সেটা একটু দেখি। যদি আমাদের এ ম্যাট্রিক্সটা মানে অন্য একটা ম্যাট্রিক্স ধরলাম এ, এটা হচ্ছে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্স হয় বা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স হয়, তখন কিন্তু একটু ভিন্ন ঘটনা ঘটবে। কেমন ঘটনা ঘটবে? তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের উপাদানগুলো কিন্তু রিয়েল নাম্বার থাকে না। সেক্ষেত্রে আমরা যে কর্ণগুলো পাই সেগুলো কীরকম পাই? এ অফ আই আই যদি হয়ে থাকে কোনো একটা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদান, এবং সেটাকে আমি যদি কখনো স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সে কনভার্ট করি, তাহলে সেই কর্ণগুলো কি হয়? প্রথমে কনজুগেট হয় এবং তার আগে কিন্তু মাইনাস চলে আসে। তোমরা আগের স্লাইডে যদি যাও তাহলে কিন্তু দেখতে পাবে যে আমাদের প্রথমে যে কর্ণের উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু পরবর্তীতে আমাদের অনুবন্ধী হয়েছে এবং তার আগে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন বসেছে। এবং খেয়াল করে দেখবে এই দুটো উপাদান কিন্তু আবার সমান হয়। এবং তাই যদি হয় তাহলে আমি বলতে পারি না অবশ্যই আমাদের কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো অবশ্যই ইমাজিনারি বা অবাস্তব সংখ্যা হবে। তাহলে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় কর্ণ বরাবর আমরা অবাস্তব সংখ্যা পেয়ে থাকি। তো এটা যদি তুমি বুঝতে না পারো, আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, এ হচ্ছে আমাদের কি একদম ইনিশিয়াল ম্যাট্রিক্স, এবং এ ম্যাট্রিক্সের জন্য আমি যদি এ অফ আই আই এই জিনিসটাকে দেখি, তাহলে আমরা কর্ণ বরাবর উপাদানগুলোকে দেখব। খেয়াল করে এখানে হচ্ছে 2i আছে, -i আছে, আবার 0 আছে। তাহলে এগুলো কাকে রিপ্রেজেন্ট করে? এ অফ ডাবল আইকে রিপ্রেজেন্ট করে বা ডায়াগোনাল বরাবর উপাদানকে রিপ্রেজেন্ট করে। এখন আমি করেছি কি, পরবর্তীতে আমি এই কর্ণ বরাবর উপাদানগুলোকে ট্রান্সপোজ করেছি। ট্রান্সপোজ না, এটা হচ্ছে অনুবন্ধী করেছি। অনুবন্ধী করলে আমাদের এই যে এখানে কর্ণ বরাবর যে উপাদানগুলো আসবে এগুলো কিন্তু আর এখন এ অফ আই আই হিসেবে থাকবে না, এরা এখন অনুবন্ধী বা কনজুগেট হিসেবে থাকবে। দ্যাট মিনস এ বার হিসেবে থাকবে। ফাইনালি আমি কি করেছি? আমরা ফাইনালি এটাকে ট্রান্সপোজ করেছি। তো ট্রান্সপোজ যখন করলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু ঠিক আগের মতোই আছে, দ্যাট মিনস এ অফ ডাবল আই এর মতোই আছে, কিন্তু এক্ষেত্রে এক্সট্রা তাদের মধ্যে একটা চেঞ্জ চলে এসেছে। চেঞ্জটা হচ্ছে কি, তাদের সবার আগে কিন্তু এক্সট্রা একটা মাইনাস চলে এসেছে। দ্যাট মিনস আমি যদি এই 2i এর সাথে -2i-কে তুলনা করি, তাহলে অবশ্যই বলতে পারবো এই ম্যাট্রিক্সের জন্য এ অফ আই আই যেটাকে আমি অনুবন্ধী হিসেবে বের করেছিলাম তার আগে একটা মাইনাস চলে এসেছে। আবার এটাকে যদি -i বলি তাহলে আমাদের অবশ্যই এটাতে +i আছে। তার মানে এই +iটা কি মিন করে? অবশ্যই টোটালটার আগে একটা মাইনাস আছে। আবার এখানে জিরোর ক্ষেত্রে কিন্তু সেম, জিরোটা এখানে ছিল নর্মাল জিরো, বাট এই জিরোটা কিন্তু একটা -0 ছিল। তাহলে মেইন বেসিক কথাটা হচ্ছে কি, আমরা পরবর্তীতে কিন্তু এই যে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা পেলাম সেটা কিন্তু -a হিসেবে পেয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস কনফার্ম, আমরা একদম প্রথম ম্যাট্রিক্সের জন্য কর্ণ বরাবর যে উপাদানটা পেয়েছি, আমি একটু গোল করে দিই, সেটা ছিল এ অফ ডাবল আই, এবং একদম ফাইনাল সময় যেই কর্ণ বরাবর উপাদান পেয়েছি সেটা হচ্ছে -a বার ডাবল আই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমরা অ্যাগেইন একই রকম উপাদানটা পেয়েছি, তাই আমি বলতে পারি এ অফ ডাবল আই মানে যা -a ডাবল আই বার, এটা মানে কি তা। তাহলে সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, এ অফ ডাবল আই মানে যা -a অফ ডাবল আই বার, এটাও মানে কি একই জিনিস। তাই যদি হয়ে থাকে আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেটা হচ্ছে এ অফ ডাবল আই যেটা, সেটাকে আমি উপাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এ অফ ডাবল আই বার হয়ে যাবে, এবং এই টোটালটার মান হবে কত? 0। তাহলে এই যে একটা সম্পর্ক লিখলাম, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ম্যাট্রিক্স এর কর্ণ বরাবর উপাদান, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদান। ফাইনাল ম্যাট্রিক্সটা কী ছিল? প্রথমে আমরা অনুবন্ধী করেছি, তারপরে টোটালটাকে ট্রান্সপোজ করেছি, সেটার কর্ণ বরাবর উপাদান ছিল। তাহলে এই দুটোর যোগফল কি হবে? অবশ্যই 0 হবে। এবং এটা কখন সম্ভব? যখন আমাদের কর্ণটা অবাস্তব হবে। এবং সবসময় এটা মনে রাখতে হবে, কোনো একটা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানটা অবাস্তব হয়, বা একটা নর্মাল হার্মেশিয়ান ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু বাস্তব হবে বা রিয়েল হবে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য যদি আমরা বুঝতে পারি, আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখি। সেটা হচ্ছে
আমরা এখানে সি নম্বরটা দেখতে পারি। সি নম্বরটা হচ্ছে অনেকটা এরকম যে কি বলবো, এটা একটু হচ্ছে অনেকটা, যদি আমরা কোনো একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে নিয়ে থাকি, ধরো এ হচ্ছে আমাদের একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স ধরে নাও, তাহলে আমি যদি এই এ ম্যাট্রিক্সের উপর বিভিন্ন অপারেশন করি তাহলে আমরা কিছু জিনিস পাবো। কী কী জিনিস পাবো আমি একটু নিচে নিচে লিখি। তুমি যদি এই এ ম্যাট্রিক্সটাকে এখন অনুবন্ধী করো, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্স যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, আমি যদি তাকে অনুবন্ধী করি তাহলে সেটা কি হবে, একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। তারপর আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে তুমি যদি এই ম্যাট্রিক্সের সাথে একটা ইমাজিনারি সংখ্যা বা আইকে গুণ করো, তাহলে সেটা কিন্তু বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা ইসকিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়ে যাবে। এই দুটো মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি যদি এই ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার সংখ্যা গুণ করো, কে এর মান 2, 3, 4, 5, 1 যা খুশি হতে পারে, তাহলে তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেটাও কিন্তু আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। তো এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু কাজ করে শুধুমাত্র হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আমরা এখন ডি নম্বর যে রুলসটা সেটা দেখব বা বৈশিষ্ট্যটা দেখব। এখন ধরে নাও এ আর তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স নেই, সে এখন ইসকিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়ে গেছে, তার মানে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তখন কিন্তু অন্য কিছু ঘটনা ঘটবে। সেটা হচ্ছে কি, প্রথম ঘটনাটা হচ্ছে তুমি যদি এখন এই ম্যাট্রিক্সটাকে আবার অনুবন্ধী করো, দ্যাট মিনস এ বার মানে কি অনুবন্ধী করা, তো তখন কিন্তু সেটা আরও একটা ইসকিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স তৈরি করবে। তারপরে তুমি যদি এই স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স দ্যাট মিনস এ ম্যাট্রিক্সের সাথে একটা ইমাজিনারি সংখ্যা আইকে গুণ করো, সেটা কিন্তু তখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কনভার্ট হবে, দ্যাট মিনস ঠিক আগেরটার অপোজিট হবে। তারপরে তুমি যদি সেম একটা কনস্ট্যান্ট বা কে কে নিয়ে আসো, যেটার মান 1, 2, 3, 4 যা খুশি হতে পারে, তার সাথে তুমি যদি এ কে গুণ করো, তাহলে তুমি কিন্তু আবারও স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স পাবে। তার মানে আমাদের সি এবং ডি নম্বর রুলস দুটোই কিন্তু সেম, বাট একটা আরেকটার অপোজিট রুল। তারপরে আমরা আরেকটা রুলস দেখতে পারি, সেটা হচ্ছে ই নম্বরটা আমরা এখানে দেখি। এক্ষেত্রে আমি দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এবং এই দুটো ম্যাট্রিক্সে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং তাদের অর্ডারটাও ধরে নাও সেম। অর্ডার বলতে আমি এখানে ক্রম বোঝাচ্ছি, দ্যাট মিনস তুমি ধরে নাও তাদের ক্রম হচ্ছে এম ইন্টু এন। তো যদি তাদের অর্ডার বা ক্রম সেম হয়, এবং আমি এখানে বলবো অর্ডার দুটো সেম ধরতে, কেননা আমাদের এখানে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মধ্যে কর্ণ বিষয়টা থাকে, আর কর্ণ কোথায় থাকে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্সে থাকে। তাই অবশ্যই আমাদের এ আর বি এর অর্ডার সেম, মানে হচ্ছে তাদের রো আর কলাম দুটোই সেম হবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে কতগুলো শর্ত দেখতে পাই, সেটা হচ্ছে কি, যদি আমি কোনো একটা কনস্ট্যান্ট নিই কে এবং কে 1 নিলাম, ধরা যাক কে 1 হচ্ছে 2, 3, 4, 5 যে কোনো একটা, এবং ওর সাথে আমি এ কে গুণ করলাম। আমি অন্য একটা কনস্ট্যান্ট নিলাম কে2, এটার মানও হচ্ছে যে কোনো একটা হতে পারে, বাট কে1 এর সমান হবে না, এবং সমান হলেও সমস্যা নেই। তার মানে কে1 আর কে2 সমান হতেও পারে, নাও হতে পারে, কোনো সমস্যা নেই। ওর সাথে আমি যদি বি কে গুণ করি, কে হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ স্কেলার মান, এ আর বি হচ্ছে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ফাইনালি আমি যদি তাদেরকে যোগ করি, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এই ম্যাট্রিক্সটা হবে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপরে আরেকটা মজার জিনিস হচ্ছে কি, যদি তুমি এ আর বি দুটো হার্মিশিয়ান ম্যাট্রিক্স নাও, অর্থাৎ আমরা তো নিলামই, এবার তুমি এদেরকে গুণ করো। তুমি এ এর সাথে প্রথমে বি কে গুণ করো, বি এর সাথে তারপরে এ কে গুণ করো, তারপরে তাদেরকে যদি তুমি যোগ করে দাও, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হবে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে অনেক মজার জিনিস আছে এখানে। ফাইনালি আমরা আরেকটা উল্টা কাজ করতে পারি। তুমি এখন এ এর সাথে বি ম্যাট্রিক্সটাকে গুণ করেছো, বি এর সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করেছো, বাট করলা কি, প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সটা বিয়োগ করে দিলাম। কি মনে হয়, এটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে? অবশ্যই না, এটা কিন্তু হয়ে যাবে এখন স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে এটা হবে এখন বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এই পার্টটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন জায়গায় আসলে কি ঘটনা ঘটছে। এবং এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে এ আর বি যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয় এবং একই সাথে এ বি এটাও বের করলে, তুমি বি এ এটাও বের করলে, এবং ফাইনালি এই দুটো বের করা মান যদি সমান হয়, তার মানে এর সাথে বি মানে বি বিন্দু না, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এ আর বি ম্যাট্রিক্স যদি গুণ করো এবং সেই একই রকম ম্যাট্রিক্স যদি তুমি পাও বি আর এ ম্যাট্রিক্স গুণ করার পর, তাহলে আমি বলতে পারি অবশ্যই এ আর বি ম্যাট্রিক্সের গুণফল হবে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখো তো এই রুলসগুলো কিন্তু অনেকটা ওই প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো না? অবশ্যই, কেননা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই কিন্তু আমাদের এই রুলসগুলো কাজ করছে। তো এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তারপরে আমরা এখন তাহলে একটা নতুন ম্যাট্রিক্সে চলে যাব, যেটাকে বলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। তো এই ইউনিটারি ম্যাট্রিক্সটা একটু জটিল প্রকৃতির ম্যাট্রিক্স, এই জন্য এটাকে সবার লাস্টে আমি রেখেছি। তো এই ম্যাট্রিক্সটা আসলে কীরকম,
তুমি ধরে নাও এ হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স, আমি এখানে লিখলাম এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি আমি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে গুণ করি, অর্থাৎ ধরে নাও অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে কি, এই ম্যাট্রিক্সটাকে প্রথমে অনুবন্ধী বানাবো, তারপরে তাকে বিম্ব বানাবো, দ্যাট মিন্স ট্রান্সপোজ করব, তবেই সেটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তৈরি হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে প্রথমে তুমি অনুবন্ধী করবে তার জটিল সংখ্যাগুলোকে, তারপরে তাকে ট্রান্সপোজ করবে, অর্থাৎ তার রোকে কলাম বানাবে, কলামকে রো বানাবে, তখন তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এবং আমরা জানি এটাকে কিন্তু এ টু দি পাওয়ার থিটা হিসেবে লেখা হয়। ফাইনালি আমি যদি এই বর্গ ম্যাট্রিক্সের সাথে এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে গুণ করি এবং এই গুণফলটা যদি আমরা পাই আই হিসাবে বা অভেদক ম্যাট্রিক্স হিসেবে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে, তখন আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ইউনিটারি ম্যাট্রিক্স। তার মানে খুবই সহজ জিনিস, একটা ম্যাট্রিক্স নেবে, অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এই বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সেরই বিম্ব ম্যাট্রিক্স মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলে তুমি একটা ম্যাট্রিক্স পাবে নতুন, এবং সেটা যদি অভেদক ম্যাট্রিক্স হয় সেটাই হবে আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স। তো এখন এই কাজটা আসলে কিভাবে ঘটে আমরা এই কাজটা একটু দেখব। তো আমি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ আছে আমাদের কাছে, এবং আমি ম্যাট্রিক্সটাকে একটু অন্যভাবে ধরি। ধরো ম্যাট্রিক্সটা আমি একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্স হয়। তো আমি ধরলাম ম্যাট্রিক্সটা হচ্ছে মানে 2x2 ম্যাট্রিক্স, বেশি বড় ধরবো না, ছোটো ম্যাট্রিক্স ধরবো। তো প্রথম উপাদান ধরলাম 1/√3, দ্বিতীয় উপাদান ধরলাম হচ্ছে 1 + i / √3, আর দ্বিতীয় উপাদান যেটা সেটাকে আমি ধরলাম, ধরো 1 - i ধরি, এটা ধরলে মনে হয় মিলবে। ওকে, তো এরপরের উপাদানটা আই থিঙ্ক -1/√3 ধরলে হয়ে যাবে। তো দেখা যাক এটা মিলে কিনা। আমি একটা ম্যাট্রিক্স দিলাম এখানে। তো এখন খেয়াল করো আমাদের এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স। এবার আমরা করব কি, আমরা এই এ ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাবো। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, প্রথমে আমাদের অনুবন্ধী বের করতে হবে। তাহলে আমরা একটু অনুবন্ধী বের করি। অনুবন্ধী বের করতে হলে কি করতে হবে, 1/√3 যা আছে তাই থাকবে, এই জায়গাটাতে 1 - i চলে আসবে যেহেতু অনুবন্ধী, এখানে হবে √3। আবার এখানে কিন্তু 1 + i চলে আসবে যেহেতু অনুবন্ধী, তাই অবাস্তব সংখ্যার আগে সাইনটা চেঞ্জ হবে, এটা হবে √3, আর নিচে হবে হচ্ছে কি -1/√3, আর কোনো চেঞ্জ হবে না বাস্তব সংখ্যাগুলো। এবার এটাকে আমি যদি ট্রান্সপোজ করে ফেলি তাহলে আমরা পাবো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ করলে আমি কি পাচ্ছি, রোটা হয়ে যাবে কলাম, কলামটা হয়ে যাবে আমাদের রো। তো আমরা প্রথম রোটাকে প্রথম কলাম বানাই, তাহলে আমি পাবো 1/√3, আর নিচে পাবো হচ্ছে 1 - i হচ্ছে √3, আর এই পাশে পাবো হচ্ছে 1 + i /√3, দ্যাট মিনস দ্বিতীয় রোটাকে আমরা দ্বিতীয় কলাম বানাচ্ছি, -1/√3 হবে। এবার আমাদের কাজ শেষ। আমরা ফাইনালি যেটা করব সেটা হচ্ছে আমরা এই কাজটা করব, অর্থাৎ আমরা কিন্তু এখানে a⁴ বের করেছি, যেটা মানে হচ্ছে এটা। তো তাই যদি করতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, দুটোকে গুণ করে দিব, আর কিছু না। তো আমরা এই ম্যাট্রিক্সটার সাথে এই a⁴ বা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে আমি সরাসরি যদি এখানে করি a গুণন a θ, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো, আচ্ছা আমি একটু নিচে করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম অংশে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তার মানে 1/√3, এবং এই অংশে পাবো হচ্ছে 1 + i হচ্ছে √3। এখানে পাবো আমি 1 - i, এবং এখানে পাবো হচ্ছে √3, আর এখানে পাবো হচ্ছে -1/√3। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওর সাথে আমি গুণ করব কাকে, এ ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা ছিল 1/√3, এবং এখানে পাবো 1 + i হচ্ছে √3, যেটা একটু আগে আমরা বের করেছি, এবং এখানে হবে 1 - i /√3। তো √3 লিখতে লিখতে আমার জীবন শেষ। 1 /√3, আচ্ছা এটা হচ্ছে সরাসরি -1/√3। ওকে, তাই যদি হয় আমরা এখন একটু গুণ করে দেখি কি হয়। এখানে সরাসরি গুণ করব, এত মানে বিস্তারিত লিখছি না আর। ওকে, এখন দেখো গুণ করলে কি আসে। আমি জাস্ট সিম্পলি এটা একটা পর্দা দিয়ে দেখে রাখলাম, নট পর্দা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। ওকে, এবার দেখো তো আমাদের গুণটা কিভাবে করা হয়, রো আর কলাম গুণ করে। তাহলে এটার সাথে আমি যদি এটা গুণ করি, প্রথম রো এর সাথে প্রথম কলাম, তাহলে আমি কি পাবো, 1/√3 × 1/√3, তার মানে 1/3 পাবো। তো এটা হচ্ছে আমাদের 1/3, ওর সাথে আমাদের প্লাস করতে হবে। আচ্ছা এটা আমি একটু কেটে দিই। তো প্রথমে পাবো 1/3, তারপরে
প্রথম রো এর সাথে আমাদের প্রথম কলাম যেহেতু গুণ, তাই আমরা এই টোটালটার সাথে এখন গুণ করব হচ্ছে, আচ্ছা এটা তো নিয়ে এটা নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। এই টোটালটার সাথে এখন এই টোটালটা গুণ করব। গুণ করলে কত পাবো? আমরা গুণ করলে এখানে পাচ্ছি হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারি, তাই না? আমরা রুট ট্রিগুলোকে সব বাইরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এতটা ঝামেলা হয় না। তার মানে আমি যদি সবগুলোর থেকে রুট ট্রিকে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে একটা রুট ট্রি পাওয়া যাবে, মানে 1/√3কে আমরা কিন্তু ইচ্ছে করলে বাইরে নিয়ে আসতে পারি। আর এই জায়গাটাতে কিন্তু একটা 1/√3 বাইরে চলে আসবে। তো তোমরা কিন্তু এই কাজটা করতে পারো, 1/√3কে বাইরে নিয়ে আসতে পারো। তো আলটিমেটলি দুইটা থেকে 1/√3 যখন বাইরে আসবে, দুইটা মিলে কিন্তু 1/3 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু √3 নামক এই ঝামেলা বা এই ভাইরাসটা চলে যাবে। তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের এখন অনেক সহজ হয়ে গেছে এই গুণটা। খেয়াল করে দেখো, সবগুলোর থেকে আমি 1/√3কে বের করে গুণ করে দিয়েছি। তাহলে দুইটা 1/√3 গুণ হলে 1/3 হবে। এবার তুমি গুণ করো। তাহলে এবার আমাদের বাইরে আসতে হচ্ছে 1/3, কোনো সমস্যা নেই। এবার আমরা গুণ করি রো বরাবর এবং কলাম বরাবর। তাহলে রো বরাবর আমি দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের 1 এর সাথে আমাদের এটা কি ছিল? এটাও হচ্ছে 1 ছিল, রাইট? তাহলে 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 হবে, সূত্রের প্লাস 1 প্লাস আই এর সাথে 1 মাইনাস আই গুণ। তার মানে 1 প্লাস আই এবং 1 মাইনাস আই যদি গুণ করি, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, এই সূত্রটা পড়বে। তারপরে আমরা পরবর্তী কাজটা করি, সেটা হচ্ছে প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ করি। এই টোটালটাকে কত পাবো? এই 1 এর সাথে এই 1টা আবার গুণন, তার মানে 1 আসবে এখানে। আর এই 1 প্লাস আই এর সাথে -1 গুণন, তাহলে এটা কি হবে? প্লাস এখানে -1 মাইনাস আই হবে, এরকম হবে আর কি। তাহলে আমাদের প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ হয়ে গেল। তারপর যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ করব। তাহলে 1 মাইনাস আই যেটা আছে ওর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে 1 মাইনাস আই পাবো। এবং 1 মাইনাস আই এর সাথে আমি এরপর হচ্ছে এই যে -1 এর সাথে 1 মাইনাস আই গুণ করব। তাহলে সূত্রের প্লাস -1 ইন্টু 1 প্লাস আই, তার 1 মাইনাস আই, তাহলে এখানে হবে হচ্ছে আই মাইনাস হচ্ছে 1 হবে। তাহলে আমরা দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ করেছি এবং দ্বিতীয় রো এর সাথে এই দ্বিতীয় কলামটা গুণ করব। 1 মাইনাস আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই, আগের মতোই এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এতটুকু থাকবে সূত্রের প্লাস, এবং -1 এর সাথে -1 গুণ করলে শুধু +1 হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল গুণ, এবং এটা এখানেই ক্লোজ। ফাইনালি দেখে এটার মান কী হবে? 1/3 আসছে এখানে, এবং এই জায়গাটাতে আসছে কি? খেয়াল করো, আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে -1। তুমি যদি একটু লক্ষ্য করো, আই স্কোয়ার হবে আমাদের -1। কেন? কারণ আই এর মানটা হচ্ছে কি? √1। তাহলে √1-কে যদি তুমি স্কোয়ার করো তাহলে অবশ্যই সেটা -1 হবে। তাই আই স্কোয়ার হচ্ছে কি? -1। তাহলে 1 থেকে আমি যদি -1 যদি বাদ দিই, তার মানে কত হবে? তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি? এটা প্লাস। তাহলে এখানে থাকবে 1 + 2। তাহলে 1 স্কোয়ার মানে 1, মাইনাস আই স্কোয়ার মানে শুধু 1, তার মানে 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 এখানে যোগ। তারপর এখানে দেখো, এখানে 1 প্লাস -1 এবং মাইনাস আই আছে। এটা এখন কি করা যায়? আমার মনে হয় আমরা এখানে একটা মিস্টেক করেছি। খেয়াল করে দেখো, আমরা প্রথম রো এর সাথে দ্বিতীয় কলামকে তো গুণ করেছি, তাই না? তাহলে এই 1 এর সাথে আসলে গুণ হয়েছে 1 প্লাস আই এর। তাহলে এই জায়গাটা তো আর 1 আসবে না, এখানে আসবে হচ্ছে 1 প্লাস আই, এই জিনিসটা। তাই যদি হয় তাহলে আমাদের এটা একটু সংশোধন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 1 প্লাস আই -1 মাইনাস আই, তার মানে টোটালটা হয়ে যাবে 0। নিচে দেখো 1 মাইনাস আই প্লাস আই -1, তার মানে 1 1 কাটা, আই আই কাটা, তাহলে এই জায়গাটাতে এসে যাবে 0। ফাইনালি এখানে দেখতে পাচ্ছি 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে হচ্ছে কি? শুধু 1, এবং আই স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাসে মাইনাসে +1, তার মানে এখানে থাকবে কি? 2 + 1। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি 1 + 2 মানে হচ্ছে কি? 3, এখানেও 2 + 1 মানে হচ্ছে কি? 3। আর এই 3গুলো কীভাবে কাজ করছে খেয়াল করে দেখো, আমি যদি এই 3গুলোকে এখন বাইরের এই 3 দ্বারা ভাগ করি, সিস্টেমটা হচ্ছে কি? প্রত্যেকটা সংখ্যা এখন বাইরে থাকা 3 দ্বারা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণনের সিস্টেম হচ্ছে কি? 1/3 দ্বারা সবগুলো গুণ হবে। তাহলে আমরা আলটিমেটলি যে মানটা পাবো সেটা হচ্ছে 3/3 যদি ভাগ মানে বাদ দিই তাহলে আমি পাবো 1, 0/3 যদি বাদ দিই তাহলে 0 হবে, 0/3 মানে হচ্ছে কি? 0, আর 3/3 মানে হচ্ছে কি? 1। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে মানটা পেয়েছি সেটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্সের মান হিসেবে পেয়েছি। তাহলে খেয়াল করে দেখতে পেরেছো যে আমরা যে ম্যাট্রিক্সটা ধরেছিলাম এ ম্যাট্রিক্স, এটাকে আমি প্রথমে কি করেছি? আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটার একটা
অনুবন্ধী ম্যাট্রিক্স বের করেছি, তারপরে সেটাকে ট্রান্সপোজ করেছি, ফাইনালি এই টোটাল জিনিসটাকে সেই এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করেছি। তাহলে গুণ করলে আমরা যে গুণফলটা পাচ্ছি সেটা আলটিমেটলি একটা অবেধক ম্যাট্রিক্স বা 2x2 এর অবেধক ম্যাট্রিক্স হিসেবে চলে এসেছে। তাই বলা যায় এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা ইউনিটারি ম্যাট্রিক্স। এখন এই যে ইউনিটারি ম্যাট্রিক্সটা দেখলাম, এই ইউনিটারি ম্যাট্রিক্সে কিন্তু কিছু ছোট ছোট বৈশিষ্ট্য আছে। তাহলে চলো আমরা এই প্রপার্টিগুলো দেখে ফেলি। আমরা প্রথম যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে, যদি তুমি দুটো ম্যাট্রিক্স নাও, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এবং এরা দুজনে যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয়, দ্যাট মিনস ইউএম, এটা হচ্ছে না, তোমরা যেরকম ফেসবুকে কাউকে মেসেজ দিলে বলো যে ওই জিনিসটা না, এটা হচ্ছে ইউএম, তার মানে ইউনিটারি ম্যাট্রিক্স যদি হয়ে থাকে এই দুইটা ম্যাট্রিক্স, তাহলে তাদের যে গুণফল সেটাও একটা ইউনিটারি ম্যাট্রিক্স হবে। দ্যাট মিনস এ আর বিকে যদি তুমি যদি গুণ করো সেটাও হয়ে যাবে আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স। এটা একটা বৈশিষ্ট্য। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, যদি তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স এ নাও এবং এটা যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ আছে, দ্যাট মিনস তুমি ওই ম্যাট্রিক্সটাকে নিয়ে রোকে কলামে কনভার্ট করবা, কলামকে রোতে কনভার্ট করবা, সেটাও একটা ইউনিটারি ম্যাট্রিক্স হবে। একই সাথে তুমি যদি সেই এ ম্যাট্রিক্সকে ইনভার্স করো, তাহলে ওই ইনভার্স ম্যাট্রিক্সটাও হবে একটা ইউনিটারি ম্যাট্রিক্স। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু এখনও ইনভার্স ম্যাট্রিক্স শিখিনি, বাট সামনে যখন শিখবো তখন এই বিষয়গুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে।